দিল্লি বিস্ফোরণ কাণ্ডের প্ল্যান তৈরি হয়েছে বাংলাদেশে বসে। বাংলাদেশে সাম্প্রতিককালে জঙ্গিদের আতুরঘর হয়ে উঠছে, জঙ্গিদের যে কার্যকলাপ বাড়ছে সেটা আমরা বলেছিলাম। একদিক থেকে সাইফুল্লাহ কাসুরি, অন্যদিক থেকে হাফিজ সাইদ বাংলাদেশে জঙ্গি সংগঠন তৈরি করছে এবং ভারতে হামলার প্ল্যান তৈরি করছে। এই তথ্য বারবার করে উঠছে, বাংলাদেশ যোগ তুরস্ক যোগ উঠছে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানেরও বেশ কয়েকজন জঙ্গি সংগঠন, বিতর্কিত ইসলামপন্থী নেতা তিনি এসছেন এবং সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশে একটা উৎসব পালন হচ্ছে দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইড আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। একেবারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত বা অন্যান্য ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে বলা যাবে যে দিল্লি বিস্ফোরণ কাণ্ড বা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইন্টারনাল কন্ডিশন বা বলা ভালো জিওপলিটিক্যাল কন্ডিশন, সেইটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এর আগের অনুষ্ঠানে বলছিলাম অপারেশন সিঁদুরের ভাবনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত ভাবছে। অন্যদিক থেকে কিভাবে একেবারে নিজেদের যে অভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতি, সেইখানে দাঁড়িয়ে শেখ হাসিনা বা আমরা যদি দেখি আওয়ামী লীগ বা এনসিপি বা বিএনপি, জামাত ইসলাম, এই সমস্ত দলগুলোর যে উপস্থিতি, সেইগুলো নির্বাচনকে ঘিরে বাংলাদেশ উত্তপ্ত যুদ্ধ শুরুর পরিস্থিতি, সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছিলাম। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিত্রটা গোয়েন্দাদের কাছে এসে পৌঁছচ্ছে, যে চিত্রটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সেটা একেবারে নট কোয়াইট নর্মাল। তার কারণ বাংলাদেশ জঙ্গিদের দেশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আইএসআই বা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিভাবে পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলো, সেইগুলো আইএসআই এর মাধ্যম দিয়ে এই মুহূর্তে বাংলাদেশে এসে পৌঁছচ্ছে। ঠিক তার পাশাপাশি যদি দেখি, সেক্ষেত্রে পাকিস্তানের একজন উচ্চ পর্যায়ের নেতা বা উচ্চ পর্যায়ের যে সেনাবাহিনীর প্রধান, বলা ভালো যে আসিম মুনিরের থেকে উচ্চ পর্যায়ের যে সেনাবাহিনীর প্রধান, তিনি এসেছিলেন। তিনি এসে আইএসআইকে বাংলাদেশে বসিয়ে দিয়ে গেছেন। সেই বিষয়গুলো আলোচনা করছিলাম। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে পাকিস্তানের বিতর্কিত মুসলিম ধর্মীয় নেতা জামাত উলেমা ইসলামের নেতা মৌলানা ফজলুর রহমান তিনি এসেছেন এবং তিনি প্রাথমিকভাবে যে তথ্য এসে পৌঁছচ্ছে, বাংলাদেশের বিভিন্ন সংগঠনদের মধ্যে জিহাদ তৈরি করার বার্তা দিচ্ছেন। যে তথ্য ভয়ানকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের জন্য, নিউ দিল্লি বা সাউথ ব্লকের জন্য উদ্বিগ্নের। প্রাথমিকভাবে এই মোজাম্মেল আদিল, যে একেবারে আমরা দেখেছি দিল্লি বিস্ফোরণ কাণ্ডের যারা রীতিমতো গ্রেপ্তার হয়েছে, শাহিন সাইদ, অন্যান্য ক্ষেত্রে একেবারে রহমান, যিনি মৌলবী, যিনি একেবারে যদি দেখি পুলওয়ামার একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, তাদের গ্রেপ্তারি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হরিয়ানার বিশ্ববিদ্যালয় যেটা, তাকে কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এবং ঠিক তারপর তাদের যোগসূত্র খুঁজতে গিয়ে দেখা গিয়েছে হাফিজ সাইদের সঙ্গে, মাসুদ আজহারের বোনের সঙ্গে এবং বিভিন্ন ক্ষেত্রে এই জৈসি মোহাম্মদের বিভিন্ন যে হ্যান্ডেলার, তাদের সঙ্গে ওভার দ্য টেলিফোন বা একেবারে হোয়াটসঅ্যাপ চ্যাট বা এই বিভিন্ন থ্রিমু যে অ্যাপস, সেই থ্রিমা অ্যাপসের মাধ্যম দিয়ে তারা যোগাযোগ চালিয়েছিল, বিভিন্ন এনক্রিপ্টেড চ্যাটের মাধ্যম দিয়ে। এইবার প্রশ্ন হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশ যোগ কী করে এলো? প্রাথমিকভাবে সাইফুল্লাহ কাসুরি, আমরা সবাই জানি হাফিজ সাইদের খুব ঘনিষ্ঠ। এই সাইফুল্লাহ কাসুরির একটা ভিডিও আমরা দেখিয়েছিলাম একেবারে এক্সক্লুসিভলি, যে সাইফুল্লাহ কাসুরি বাংলাদেশ থেকে বা বলা ভালো হাফিজ সাইদ বাংলাদেশ থেকে ভারতে হামলার প্ল্যান করছে এবং ঠিক তার দু একদিনের মধ্যেই এইরকম একটা বিস্ফোরণ। সেইখানে প্রশ্ন উঠে যাচ্ছে যে কোথাও গিয়ে তাহলে বাংলাদেশে বসে এই সব ছক করা হচ্ছে। সেই ভিডিওতে সাইফুল্লাহ কাসুরিকে বলতে শোনা গিয়েছিল যে কোনোভাবে পাকিস্তানের সেই যে ভিডিও, যেটা আমরা পরিষ্কার এক্সক্লুসিভ ব্রেক করেছিলাম, যে 30শে অক্টোবর পাকিস্তানের খায়েরপুর তামিভালিতে আয়োজিত একটা সমাবেশ, সেইখানে দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে সবাই বলেছিলেন যে বাংলাদেশে কিন্তু একটা ভয়ানক প্ল্যান হচ্ছে এবং সেইখান থেকে ভারতে হামলা ছক করা হচ্ছে, বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার যে বার্তা, সেইখানে 8 থেকে 80 সবাই ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সময়ে মাসুদ আজহারের যে ডান হাত বা হাফিজ সাইদের আরও একজন ঘনিষ্ঠ, তাকে পাঠানো হয়েছিল। তাছাড়া আবু তালাহ সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের যারা নেতা, তাদেরকে পাঠানো হয়েছিল বাংলাদেশে আইএসআই এর হাত ধরে। এবং এই আইএসআই কি এই গোটা প্ল্যানে যুক্ত? এই প্রশ্ন উঠছে কারণ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকের পর এই হামলা বা এই বিস্ফোরণকে একেবারে সন্ত্রাসবাদী বিস্ফোরণ বললেও বা হামলা বলা হলেও, এক্ষেত্রে একেবারে প্রত্যক্ষভাবে কোনো যোগ না পেলেও গোয়েন্দারা যেটা মনে করছে যে সাম্প্রতিক যে ঘটনাবলী যদি একেবারে একই সরলরেখায় আনা যায়, সেক্ষেত্রে এই হামলার ছক কোথাও গিয়ে তাহলে বাংলাদেশে বসে করা হয়ে থাকতে পারে। এবং সেক্ষেত্রে বাংলাদেশকে ডিরেক্ট টার্গেট করলে সেক্ষেত্রে বাংলাদেশ পরিষ্কার করে কিন্তু অস্বীকার করছে। এখন অবধি বাংলাদেশের পররাষ্ট্র সহ বিভিন্ন দপ্তরের যারা উপদেষ্টা, তারা এই মুহূর্তে পরিষ্কার করে জানাচ্ছেন যে এই তথ্য যেখানে দিল্লি বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশকে জুড়ে দেওয়া হচ্ছে, এটা মিথ্যে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এই ছবি, এই ভিডিও কি তাহলে মিথ্যে? একদিক থেকে মৌলানা ফজলুর রহমান তিনি নবুয়ত গ্র্যান্ড কনফারেন্সে যোগ দিতে সেখানে এসেছেন, ঢাকার সুরাবর্দী অ্যাভিনিউতে সেই অনুষ্ঠিত
অনুষ্ঠিত হতে চলেছে 15 নভেম্বর, এবং যে তথ্য এসে পৌঁছচ্ছে সেইখানে ছাড়াও তিনি সিলেটে যাবেন এবং সেই যে মিটিং বা সেইখানে তিনি যে সভা করবেন সেইখানে বিভিন্নভাবে তারা জেহাদি বার্তা ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা তারা করবেন বলে এখন অব্দি তথ্য উঠে আসছে। একদিক থেকে সাইফুল্লাহ কাসেরি, হাফিজ সাইদ, মাসুদ আজহার, অন্যদিক থেকে বাংলাদেশ সরকার ইটসেলফ, তারাই জঙ্গি সংগঠনগুলোকে প্রমোট করছে, কারণ নিজেকে অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসকে নিজের গদিতে ধরে রাখতে হবে, বসে থাকতে হবে, এবং ঠিক সেই জন্য বাংলাদেশে একটা অরাজকর পরিস্থিতি তৈরি করতেই হবে বা ভারত বিদ্বেষ পরিস্থিতি তৈরি করতেই হবে। ঠিক সেইটা হলেই জামাত ইসলামকে ক্ষমতায় আনা সম্ভব, এবং জামাত ইসলাম ক্ষমতা এলে সেক্ষেত্রেই গোটা বাংলাদেশ জুড়ে শেখ হাসিনার পরবর্তীকালে এই যে অন্তর্বর্তী সরকার প্রধান তার ক্ষমতা থাকবে। ফলে সব মিলিয়ে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, চিন্তার, উদ্বিগ্নের, যে বাংলাদেশে এই পাকিস্তানি জঙ্গি সংগঠনের নেতাগুলো বারবার আসছে, তারা বৈঠক করছে, এবং তারপর ভারতের এই যে ঘটনা, সেই ঘটনাকে একসঙ্গে রিলেট করে দিলে আমরা দেখেছি বিভিন্নভাবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বেড়েছে, এবং এই তুরস্কের বেশ কিছু হ্যান্ডেলার তাদেরকে অনলাইন ভিডিও দেখিয়ে এই যে যারা ডাক্তারি পড়ুয়া তাদেরকে প্রভাবিত করার যে অভিযোগ এই মুহূর্তে উঠে এসেছে, গোয়েন্দারা যেটা বলছে, এনআইএ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে। এনআইএর তরফ থেকে যে তদন্ত রিপোর্ট যেটা পাওয়া গিয়েছে, শাহিন সাইদের বাড়ি থেকে শাহিন সাইদের ভাইকে গ্রেপ্তার করে, আমরা সবাই জানি এই মুহূর্তে যে আত্মঘাতী গাড়িতে ছিলেন উমর, ডক্টর উমর, তার বাড়ি ভেঙে ফেলা হয়েছে, একেবারে এক্সপ্লোশন দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে তাদের বাড়ি থেকে যে ইলেকট্রনিক্স গেজেট উদ্ধার করা হচ্ছে, সেই সমস্ত জায়গায় বাংলাদেশে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো এসে পৌঁছচ্ছে, জঙ্গি সংগঠনের নেতাগুলো এসে পৌঁছচ্ছে, তাদের এক্সক্লুসিভ ভিডিও পাওয়া যাচ্ছে। তাছাড়া একেবারে যে বক্তৃতা বা যে জিহাদিমূলক বক্তৃতা সেইগুলোও তারা শুনতেন, তাদেরকে শোনানো হতো বলে এই মুহূর্তে তথ্য এসে পৌঁছচ্ছে, এবং সেক্ষেত্রে তুরস্ক বাংলাদেশ যোগ যে রয়েছে বা স্পষ্ট হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। এবং তার পাশাপাশি এই গোটা ছক কি বাংলাদেশে বসে কষা হয়েছিল, এবং তারপর এরাই সেই সমস্ত হ্যান্ডেলের সঙ্গে যোগাযোগ করে এই দুর্ঘটনা বা এই একটা ভয়ানক বিস্ফোরণ ঘটানো হলো বা ঘটিয়েছে, এই প্রশ্ন উঠছে। এবং গোয়েন্দারা প্রাথমিকভাবে এই সমস্ত কিছু নজরে রেখে যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে দেখছেন যে অপারেশন সিঁদুর যদি ফের দ্বিতীয় স্টেপে করে, সেক্ষেত্রে আমি যেটা গতকালও বলছিলাম, গত অনুষ্ঠানেও বলছিলাম, যে বাংলাদেশও কিন্তু এইবার বাদ যাবে না। তার কারণ প্রাথমিকভাবে এই মুহূর্তে যে বেসিক যে বিষয়টা দেখা যাচ্ছে, উত্তর পূর্ব দিকে যে ক্ষেত্রে যেই সমস্ত জায়গায় বাংলাদেশের সঙ্গে বেশি বর্ডার শেয়ার করছে ভারত, সেই সমস্ত জায়গায় বা পশ্চিমবঙ্গ বর্ডার শেয়ার করছে, সেই সমস্ত জায়গায় এই মুহূর্তে নোটাম জারি হয়ে গেছে। অর্থাৎ আকাশ সীমায় কোনো রকমভাবে ভারতের বিমান ছাড়া, ভারতের আকাশ সীমায় অন্য কোনো বিমান যেতে পারবে না। ফলে এই জায়গায় ভারতীয় সেনার অ্যাকশন, ভারতীয় সরকারের অ্যাকশন, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে অপারেশন সিঁদুর .2.0 যদি হয় ফের, সেক্ষেত্রে বাংলাদেশও বাদ যাবে না। এবং এই গোটা ছক যদি বাংলাদেশে বসে কষা হয়, তাহলে বাংলাদেশে এই অপারেশন সিঁদুর 2.0 হওয়া নামমাত্র বা সময়ের অপেক্ষা। সব মিলিয়ে এই গোটা অনুষ্ঠানে, এই গোটা ঘটনা, দিল্লি আপডেট বা বাংলাদেশের সমস্ত আপডেট পেতে নজর রাখুন আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে।